অন হয়েছে, হ্যাঁ। ওকে, স্কেলেটাল সিস্টেম শেষ, এটা কিন্তু শেষ। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে আসবো। ডাইজেস্টিভ সিস্টেম সহজ ভাষায় যদি আমরা বলি এক কথায় পরিপাকতন্ত্র। হ্যাঁ, ওই যে আমরা কি বলি, পাচন প্রক্রিয়া বলি, তারপরে হচ্ছে পরিপাকতন্ত্র বলি। হ্যাঁ, এটা পরিপাকতন্ত্রটাই সব থেকে সুন্দর ওয়ার্ড। পাচন প্রক্রিয়াটাও মানে রাজকালী যে খাবারটা হজম প্রক্রিয়াটা বলে, ঠিক আছে। আর এই পুরোটাকেই বলে পরিপাকতন্ত্র বা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এখন ডাইজেস্টিভ সিস্টেমে কি কি অঙ্গ জড়িত সেটা আমাদের জানা খুব দরকার। এক কথায় বলতে গেলে শুরু করে খাবার থেকে শুরু করে একদম পায়খানা রাস্তা, পায়খানা বেরোয়ার আগ পর্যন্ত যা আছে সব ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়তেছে। তাহলে এক নম্বরে কি কি পার্টসগুলো আছে? এক নম্বর হচ্ছে মাউথ, সহজ ভাষায় বলতে গেলে এটা হলো মুখ, এটা হলো খাদ্য নালী। হ্যাঁ, ও ইসোফেগাস। ইসোফেগাসের দুই রকমের বানান আছে, একটা এসও দিয়েই শুরু করে দেয় আর একটা ও দিয়ে দেয়, একটা ব্রিটিশ আমেরিকান, আপনারা লিখবেন সমস্যা নেই। এটা খাদ্য নালী। হ্যাঁ, তারপরে কি আসবে? খাদ্য নালীতে কই আসলো? স্টোমাকে আসতো, স্টোমাক। হ্যাঁ ভাই, চেঞ্জ করছি, ওকে। স্টোমাক হচ্ছে পাকস্থলী, তাই না? 4 নম্বরে কি আসবে? আপার জিআরটি, লোয়ার জিআরটি। লোয়ার জিআরটি বা সহজ ভাষায় বলতে গেলে, আচ্ছা লেখেন, সহজ ভাষায় বলতে গেলে লোয়ার জিআইটি, এটা যদি ফুল মিনিং করি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউব বা ট্রাক যেটাই বলেন, ঠিক আছে। মানে সহজ ভাষায় বলতে গেলে আমাদের ওই যে আগের দিন বলছিলাম চিকুন নাড়ি ভুড়ি যা আছে ওইগুলা। আর একটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আপার, কি বললাম, প্রথমটা হচ্ছে আপার, হ্যাঁ, পরেরটা হচ্ছে লোয়ার। উপরের দিকে আপারই থাকবে, তারপর তো লোয়ারে আসবে। হ্যাঁ, 4 নম্বর 5 নম্বর হচ্ছে লোয়ার, LOW, আমরা একটু দ্রুত যাচ্ছি, লোয়ার জিআইটি। আর এটা যদি ফুল মিনিং করেন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউব অথবা ট্র্যাক্ট। টিউব আর ট্র্যাক একটি জিনিস, ট্র্যাক মানে রাস্তা, টিউবও তো রাস্তাই, তাই না? এই এবার কিছু অ্যাক্সেসরি অর্গান আছে। অ্যাক্সেসরি অর্গান মানে যেগুলো এগুলারে আবার হেল্প করে, যেমন আমাদের লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এই তো। সরি, গেল না? এখন দেখেন কেন যে অ্যাক্সেসরি অর্গান বললাম, আমাদের লিখছেন তো সব? হ্যাঁ, আসেন, ঠিক আছে। অ্যানাল ক্যানেল, ওকে। দেখেন একটা খাবার যখন আমরা খাই, কত সময় আছে? 34, সমস্যা নেই। একটা খাবার যখন আমরা মুখ দিয়ে খাই তখন থেকে কিন্তু আগের দিন বলছিলাম না, পরিপাক হওয়া শুরু করে, বিভিন্ন ধরনের এনজাইম রিলিজ হয়। লিখছেন সবাই? লেখা শেষ করেন, তাহলে আলোচনা শুরু করি, কারণ এটা আবার মন থাকবে না। দেখেন সবার লেখা শেষ, আর লিখবো না আমরা এখন। হ্যাঁ, দেখেন খাবার যখন ফার্স্টে আমরা মুখে ঢুকাবো তখন থেকে কিন্তু পরিপাক হওয়া শুরু করবে। তা কি পরিপাক হবে? আমাদের এই যে স্যালিভারি গ্ল্যান্ড আসে না, আমাদের লালা রস যে আসে, এখান থেকে একটা এনজাইম ক্ষরণ হয়, যেটাকে হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বলা হয়, ঠিক আছে। স্যালিভারি অ্যামাইলেজ। আমরা জানি খাবারকে নর্মালি আমরা 3 ভাগে ভাগ করি, শর্করা, প্রোটিন বা হচ্ছে আমিষ, আরেকটা হচ্ছে স্নেহ বা যেটাকে ফ্যাট বলি আমরা, তাই না? সুগার বা শর্করা। এই যে দেখেন যাদের পেটে সমস্যা থাকে, আমাদেরকে বলেন একটু বেশি সময় দিয়ে চাবাই খাবেন,
কারণ মনে করেন ভাত যদি বেশি সময় তো চাবাই খায়, ভাত কি শর্করাই না? তাহলে এই যে আমার এখান থেকে স্যালিভারি অ্যামাইলেজ যেটা শর্করাকে ভাঙে, সেই এনজাইমটা এখান দিয়ে রিলিজ হলো। তা সেটা কি করবে, এই আমাদের যে ভাতটা আছে, স্টার যেটা আছে অথবা গ্লুকোজ জাতীয় যে খাবারটা আছে সেটাকে এই মুখের মধ্যে ভাঙা শুরু করে। তাহলে অনেকটা পরিপাকের কাজ পেটের সমস্যা থাকলে আগেই হয়ে গেছে না? পরে আসলো কি ইসোফেগাস। এবার ইসোফেগাস থেকে কিন্তু কোনো এনজাইম স্খলন হয় না, কিন্তু ইসোফেগাসে করে কি, দেখবেন যে ঢোক গিললেন না, মাসেল আছে না, এই ইসোফেগাসের লেয়ারও মাসেল আছে। এটা করে কি, খাবারটা যদি নিচের দিকে যায় সেটা হেল্প করে, আবার যাতে খাবার নিয়ে একবার চলে গেলে আবার যাতে বের না হয়ে আসে ওইটাও প্রোটেকশনটা দেয়। বুঝতে পারছেন? তাহলে এটার কাজটা হচ্ছে কি, নিচের দিকে পাঠিয়ে দেওয়া। ইসোফেজিয়াল স্ফিংটার বা রিফ্লেক্স সিস্টেমের মাধ্যমে নিচের দিকে পেরিস্টালসিস প্রক্রিয়া, এটা এখানে একটা পেরিস্টালসিস হয়, সংকোচন প্রসারণ হয়। হ্যাঁ, ভমিটিং যখন হয়, ভমিট না কাজ করে না তা না, ভমিটিংটা কি মানে সহজ ভাষায় বলতে গেলে এক ধরনের ইরিটেশন। আমার স্টোমাকের মধ্যে খাবারটা আসছে, খাবারটা দীর্ঘ সময় ধরে আসে, দীর্ঘ সময় ধরে এসে আমার মানে ভিতরে হয়তো বা কোনো জার্ম আছে, হয়তো পারে আমরা কোনো ফুড পয়জনিং, পচাবাসি কোনো কিছু খেয়ে ফেলছি, অথবা খাবার সহজে হজম হচ্ছে না, স্টোমাকের দেয়াল ওটা কিছু করতে পারতেছে না, তখন স্টোমাক ইসোফেজিয়াল যে স্ফিংটার আছে ওইখানে সিগন্যাল দেয় যে আমার যে তুমি যে খাবারটা আমারে দিছো এটা কিন্তু আমি কিছুই করতে পারতেছি না, পেটের মধ্যে যদি দিয়ে আরও খারাপ অবস্থায় হবে। এখন কি বলবা বলো? তখন স্প্রিংটার বলে কি, ও তো একটা গেট, ও বলে কি আচ্ছা আমি খুলে দিলাম, তুমি দাও চাপ। বুঝতে পারছেন? পরে দিল চাপ, এইখান দিয়ে এই এটা তো একটা টিউব, যেহেতু একটা রাস্তা নল, এটার মধ্যে মুখে আসলো, মুখে আসার পর এমনিতেই পেটের মধ্যে গেলে আরও একটু বাজে গন্ধ আসে, তাই না? ওইটার কারণে মুখ আরও বেশি চাপ দেয়, খেলাও তখন আরও বেশি বমি হয়। হ্যাঁ, ওই যে আমরা বলি না যে বমি কম করার জন্যই তুমি ওয়াক টানবা না, এরকম বলি না বাচ্চাদেরকে, এই ওয়াক টানিস না, ওয়াক টানিস না, ওয়াক টানলে আরও বেশি হবে বমি, তাই না? আপনার মনে করেন বমি টমি হওয়ার কোনো চান্সই নাই, তাও আপনি টানেন, দেখবেন হয়ে যাবে না, হবে যদি মানে খুব বেশি ফোর্সফুলি করেন। এখন এটা আবার ছেলেদের হয় কম, কারণ ছেলেরা কি হয় শক্ত পুরুষ, হ্যাঁ, সে কারণে হচ্ছে মনে করেন আমাদের যে স্প্রিংটা থাকে ওটাতে আমাদের কন্ট্রোলিং ক্ষমতা ভালো থাকে। মেয়েদের একটু বেশি হয়, ওদের একটু মাথা মুথা ঘুরাইলেই একটা মনে করেন ফ্যামিলির কিছু কথাবার্তা শুনলেই দেখবেন যে বমি আসা শুরু করে দিচ্ছে। আবার অপছন্দের একটা মানুষ দেখলেও তার বমি আসে, তো এরকম অনেক সমস্যা হয়। যাই হোক, এটা গেল হচ্ছে মাউথ ইসোফেগাস। এবার হচ্ছে স্টোমাকে আসবে। হ্যাঁ, স্টোমাকে কী হয়, স্টোমাকেও কিন্তু আমাদের এখান হরমোন রিলিজ, সরি মানে এক্ষেত্রে আমার এনজাইমগুলো রিলিজ হবে। ঠিক আছে, কী কী এনজাইম আসতেছে স্টোমাকে, এগুলো একটু লেখে নিন। স্টোমাকে খুব ইম্পর্টেন্ট বিষয়, দেখেন স্টোমাকে কিন্তু আমার শর্করা জাতীয় খাবার পরিপাক হয় না, অথচ মেন স্টোমাকে খাদ্য মানে খাদ্য থলি, এখানে পরিপাকের কথা ছিল না, শর্করা জাতীয় খাবার পরিপাক হবে না। এখানে দুইটা জিনিস পরিপাক হয়, একটা হচ্ছে ফ্যাট আর একটা হচ্ছে আপনার প্রোটিন। প্রোটিন পরিপাক হয় কিসের মাধ্যমে? পেপসিনের মাধ্যমে। পেপসিনের মাধ্যমে প্রোটিন পরিপাক হয়। HCl থাকে, HCl করে কি, প্রোটিন মানেই প্রচুর জীবাণু থাকবে, বা এমনি খাবারের মধ্যে প্রচুর জীবাণু থাকে, ওই জীবাণুটা ধ্বংস করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর একটা হচ্ছে লাইপেজ এনজাইম, সরি লাইপেজ। এই লাইপেজ এটা করে কি, আবার ফ্যাটটাকে ভাঙে। তাহলে বুঝলেন, প্রোটিন গেল, খাদ্যের জীবাণুগুলো মুক্ত গেল, LIPAS। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা, এইটা। ও এই যে দেখেন HCl, হাইড্রোজেন ক্লোরাইড, দুইটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এগুলা কই থাকে? গ্যাস্ট্রিক জুসে থাকে, মানে আমাদের যে গ্যাস্ট্রিক প্যারাইটাল মিউকোসাতে থাকে ওইখান থেকে এটা রিলিজ হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে এগুলো রিলিজ হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার আপার জিআইটি। আপার জিআইটিতে কী থাকে? ওই যে আমি বললাম আমাদের এবারে যে চিকুন যে নাড়ি ভুঁড়িটা, এখন দেখেন এখানেই হলো মেন কাহিনীটা শুরু হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো শোষণ মোষণ কিচ্ছু হয় নাই। পেপসিন হচ্ছে প্রোটিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড জীবাণু ধ্বংস করবে, কিল ব্যাকটেরিয়া। দেখেন আর লাইপেজটা হচ্ছে ফ্যাট,
ফ্যাট মানে তো বোঝেনি, স্নেহ জাতীয় খাবার, চর্বি যেটা আছে, শোষণ, আমাদের স্টোমাকের কাজটা কি শোষণ উপযোগী করে দেওয়া। মানে সহজ ভাষায় বলতে গেলে যেই শক্ত শক্ত খাবারগুলো খাইছিলাম সেটাকে এগুলোর মাধ্যমে একটু ভেঙে একটা যে মন্ড, একটা দলায় পরিণত করা। যে আখের গুড় বানাইতে দেখছেন, সরি হ্যাঁ আখের গুড়ই তো, আখের গুড় আখ কি বড় বড় লম্বা লম্বা থাকে না, ওইগুলারে ফার্স্টে যে করে রস বানায়, ওইটার আবার জাল দিয়ে যে মন্ড মন্ড বানায় না, তো ওই রকম মন্ড মন্ড মনে করেন বানায়, আমাদের স্টোমাকটা একটু দলা বানায় ফেলে, ঠিক আছে। তারপরে ওইগুলারে পাঠাবে কোথায়, আপার জিআইটি, আমাদের যে চিকুন নাড়ি বুড়িগুলো আছে ওইখানে পাঠাবে। ওইখানে যে করবে কি, ওইখান থেকে হলো ভিটামিন শোষণ হওয়া শুরু করবে, যত ধরনের পুষ্টি উপাদানগুলো আছে। এবং সব যে স্টোমাকি করে দেবে তা না, এখান থেকেও কিন্তু আপার জিআইটি, এখান থেকেও আপনার আমার রিলিজ হয়, এনজাইমগুলো রিলিজ হয়, ঠিক আছে। এখানে কি রিলিজ হবে, এখানে এইগুলো সব মানে আপনার প্রোটিনও ভাঙবে, শর্করাও ভাঙবে, ফ্যাটও ভাঙবে। এবং খালি ভাঙবে না, এক পাশ দিয়ে ভাঙবে, আর এক পাশ দিয়ে এখান থেকে পুষ্টি উপাদান যেগুলো আমার প্রয়োজন শরীরের ওইগুলো শোষণ হওয়া শুরু করবে, আর যেগুলো আমার দরকার নেই সেগুলো থাকবে। ওকে, এইবার লোয়ার জিআইটি, লোয়ার জিআইটি তাহলে কি, আপার জিআইটিতে তো নয় পুষ্টি শোষণ করলো, এবার লোয়ার জিআইটি কী করবে, লোয়ার জিআইটিতে হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। এখন আমরা কি করি দেখেন, যখন খাবারটা খাইলাম, খাবার খাওয়ার সাথে অনেকখানি পানি খাই না, আবার মনে করেন আমরা দুধ খাইতেছি, জুস খাইতেছি, সবই তো এর মধ্যে দিয়ে যাবে। এখন যদি পানি শোষণ না হইতো, মানুষ খাইতো আর একদম পাতলা, মানে অবস্থা খারাপ হয়ে যেত, তাই না। তা এখন ওইটা শোষণ হয়ে হয়ে কী করতেছে, জিনিসটাকে সুন্দর একটা আকৃতিতে নিয়ে আসতেছে, যেটা একটু মানে যে আমাদের পায়খানা কী হয়, একটু শক্ত শক্ত হয় না, ইয়েটা আঠালো হয়, আঠালো না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত, অনেকখানি হয়তো, তারপর আবার ঝামেলা, বিশাল ঝামেলা। তো ওই ঝামেলা থেকে রেহাই দেয় আমাদের এই লোয়ার জিআইটি। এটা কী করে, সুন্দর করে যে পানিটা থাকে, এক্সট্রা পানিটা ওইটা শোষণ করে নেয়। এখন এইখানেই হচ্ছে ঝামেলাটা কি, সব থেকে বেশি ব্যাকটেরিয়া এখানেই থাকে, তাই না, পানি শোষণ করে এরিয়াতে থাকে। এখন যদি কিছু ব্যাকটেরিয়া আছে শরীরের জন্য ভালো, আবার বাহির থেকে যে খাবারগুলো খায় ওর মধ্যে যদি ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে, এখন ওইগুলো যদি আবার সংখ্যা বৃদ্ধি করে, তা ওইগুলো তো আমার শরীরের জন্য ভালো না, তাই না, বাহির থেকে আসছে, ওইগুলো আমার কোনো উপকার করবে না। তো তখন কি হবে, এই যে পানি শোষণটা হবে না, ওই যে ব্যাকটেরিয়া, ওইটা টক্সিক থাকে না, টক্সিন থাকে না, মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে না, সে ওইগুলোও পানির সাথে শোষণ হতে থাকে। এক্ষেত্রে কি হয়, একে তো এই যে গাট ওয়াল, বা সহজ ভাষায় বলতে গেলে এই যে আমার যে নাড়িটা, ওইখান দিয়ে শোষণ হচ্ছে, ওই ব্যাকটেরিয়াগুলো আসলো, ওইখানে ক্ষয় তৈরি করবে না। এই ক্ষয় তৈরি করার কারণে এই যে আমরা যে আমাশা হয় না, ডিসেন্ট্রিটা হয় না, এই কারণেই হয়। এবং দেখবেন আমাশা ডিসেন্ট্রি হলে সেক্ষেত্রে শরীরের মধ্যে একটা পেইন অনুভূতি হয়, কারণ যে টক্সিন বেড়ে যাচ্ছে ব্লাডে, শোষণ হচ্ছে, শোষণ করে তো রক্তে দিবে, তাই না। সে সাথে আরও কী হয়, অনেকের ক্ষেত্রে জ্বর চলে আসে না। জ্বর কেন আসে, আমরা তো আগের দিনই পড়ছিলাম, তাই না, শুনছিলাম, যে কোনো ধরনের প্যাথোজেন যখন শরীরে আক্রমণ করবে, রক্তে যখন থাকবে, বডি মেকানিজম সিস্টেম ওটা নষ্ট করতে চাবে, ডিফেন্স অ্যাক্টিভ হয়ে যাবে, বেশি মানে এক কথায় শরীরের মধ্যে যুদ্ধ লেগে যাবে, তাপমাত্রা বাড়বে, তাই না, তখন আমাদের জ্বর হয়, ঠিক আছে। এই অ্যানাল ক্যানেলের কাজ কি, অ্যানাল ক্যানেলের আগে ওই যেই মোটা নাড়িটা থাকে ওইখানে আরও বেশি পানি শোষণ হয়। সে কারণে দেখবেন যে যাদের পায়খানা কনস্টিপেশন হয়, প্রথম পায়খানাটা একটু শক্ত বেশি হয়, পরেরটা আবার নরম হয় না, এই কারণে। তা যদি মনে করেন কেউ রেগুলার, যেহেতু শরীরটা ছন্দবদ্ধ প্রক্রিয়া, এই ডেফিকেশন সিস্টেম যেটা, মানে এই যে প্রক্রিয়াটা আছে, এটা যদি কেউ ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার কোষ্ঠকাঠিন্য কখনো হবেও না। রেগুলার একটা নির্দিষ্ট সময় পর পর যদি কেউ পায়খানা অবস্থা ঠিকমতো করে, তার শারীরিক বিভিন্ন ধরনের অসুখ থেকে সে দূরে থাকতে পারে, তাই না। এই আচ্ছা, মানে অ্যানাল ক্যানেলের আগে, ঠিক আছে, অ্যানাল ক্যানেল মানে পুরো ক্যানেলটা ধরতে পারেন। এই অ্যানাল ক্যানেল, ওইখানে আবার স্পিংটার থাকে, 3টা স্পিংটার একসাথে থাকে। মেইনলি লোয়ার জিআইটিতেই হয়, কারণ এখানেই আপনার ব্যাকটেরিয়া সব থেকে বেশি থাকে, আর এখানে যেহেতু পানি শোষণটা বেশি হচ্ছে, টক্সিনটাও এখান থেকে বেশি রিলিজ হয়, গাট ওয়ালটাও ক্ষতিগ্রস্ত হয়। এই দেখেন, বিষয়টা হচ্ছে আমাদের শরীর আল্লাহ এমনভাবে তৈরি করছে যাতে ওই, সহজ ভাষায় বলতে গেলে আমাদের যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে পেটের ভিতর, মানে ইম্পসিবল, কল্পনা করতে পারবেন না, এত ব্যাকটেরিয়া থাকে। এখন সত্যি সত্যি যদি ব্যাকটেরিয়া আমার রক্তের মধ্যে চলে আসতো, আমি বাঁচতাম না 1 ঘন্টাও, তাই না, এত ব্যাকটেরিয়া। আর শরীরে ওই পরিমাণ ব্যাকটেরিয়া পাইলে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে পাগল হয়ে যেত,
ও কোনটা রেখে কোনটারে মারবে, তাই না? খুব সুন্দর করে শোষণ হয়, ওই পরিমাণ আসে না, কিন্তু ওর কিছু যে কেমিক্যাল থাকে যেগুলো খুবই সূক্ষ্ম, ব্যাকটেরিয়া তো একটু বড় হয় সাইজে, তাই না? পানি অণুকে আরও ছোটো না? কিন্তু যখন ওই টক্সিনগুলো যেগুলো আরও ক্ষুদ্র পানির সাথে ওরকম মিশে যায়, তখন যখন ওইগুলোও শোষণ হয় তখন আমাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা আমরা অনুভব করি। আবার ওইটাও থাকে, টেনশনের কোনো কারণ নেই। আমাদের শরীরে প্রত্যেকটা জায়গায় উপকারী ব্যাকটেরিয়া আছে। একটা হচ্ছে অন্ধ্রের ব্যাকটেরিয়া ইকোলাই, এগুলো আমরা আপনাদের যখন প্যাথোলজি পড়াবো তখন শেখাবো, তাও এটা আছে হালকা আলোচনা করে দিই। সেটা হচ্ছে ইকোলাই থাকে আমাদের অন্ত্রে, যেটা হচ্ছে আমাদের খাদ্য পরিপাকে হেল্প করে। আর বিভিন্ন ধরনের স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, এই টাইপ ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের স্কিনে বিভিন্ন জায়গায়। আমাদের স্কিনে একটা প্রোটেক্টিভ লেয়ার না, এখানে এগুলো ভালো হিসেবে কাজ করে। কিন্তু এগুলোর মধ্যে কিছু ভ্যারিয়েন্ট আছে, যেমন করোনা হচ্ছে সার্স ভাইরাস ছিল, মানে নর্মালি আমাদের ঠান্ডা জ্বর ফ্লু ভাইরাস যেটা না, ঠান্ডা জ্বর লাগে, ওই সেম ভাইরাসই কিন্তু করোনা, বাট সে তার স্ট্রেনটা চেঞ্জ করে একটু আপডেট করে নিছে। এমন আপডেটই করছে যে মানুষ মারাই যাচ্ছিল। একই ভাইরাস, ওই একই গ্রুপের একই সব। দেখবেন এক জায়গায় মনে করেন 100 জন লোক আছে, তার মধ্যে যাওয়ার লোক থাকে কিন্তু খুব বেশি না, একটা যেটা, কিন্তু ওরাই একদম সব নাড়াই নিয়ে বেড়ায় না, একদম অশান্তি সৃষ্টি মিষ্টি করে। অথচ সবই কিন্তু মানুষ একই, আমারও চোখ কান আছে, ওরও আছে, কিন্তু ওর একার কারণে সবার ঝামেলা হয়ে যায়। তো ওই রকমই একটু স্ট্রেন চেঞ্জ করে নিয়ে এমনই সিমটম, যেটা মনে করেন করোনার ক্ষেত্রে তো আমরা পরবর্তী দেখলাম যে হার্ট সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতেছে। পরবর্তীতে আরও যখন গবেষণা হলো দেখলাম যে অনেক ধরনের সমস্যা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, ডায়ালিসিস সিস্টেমে আমাদের নর্মালি এইটাই লাগে, বুঝছেন? আপনাদের এর থেকে বেশি কিছু লাগবে না, পড়া তো অনেক, পড়লে শেষ হবে না, বাট আমাদের এর থেকে বেশি জানার প্রয়োজন নাই। একটা জিনিস মনে রাখবেন, অনেক ইনফরমেশন মাথায় নেওয়ার থেকে যেটা আপনার দরকার ওইটা মাথায় রাখা সব থেকে বেটার। কারণ কি, আপনি নয়তো প্রয়োগ করতে পারবেন না। ধরেন আমি 100টা গান শিখে আসলাম, আমি এখানে আপনাদের স্টেজের সামনে দাঁড়াইছি, আমারে বললো গান গাও। এখন এমন সবগুলো এতই ভালোবেসে শিখছি, আমি কোনোটার এই ছাতে যেতেছি না। আমার সোনার বাংলা এক লাইন বলে তারপরে আবার চল 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 শুরু করলাম। হ্যাঁ, তাতে এতে কী হবে, হজবল হয়ে যাবে না? আবার দেখবেন মাথায় যখন ইনফরমেশন খুব বেশি হয়, দেখবেন অনেক বুদ্ধিজীবী লোকজন যারা খুব বেশি জানে, ওই সকল লোকগুলো কিন্তু খুব ভালো বক্তা হতে পারে না। আবার যারা মনে করেন খুব অনেক বেশি জানে, তারাও অনেক ভালো বক্তা হয়। কেমনে বক্তা হয়? কারণ তারা জানে আমার কোনটার পর কোনটা ডেলিভারি দিতে হবে। ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমার মাথায় কিন্তু অনেক সাথে দেখবেন আমি একটার মধ্যে আরেকটার মধ্যে ঢুকে যাই না, এ ঢুকে যাওয়ার কারণে হচ্ছে ইনফরমেশন। মনে হয় যে তাহলে এর মধ্যে ঢুকে যায়, কিন্তু এটা করতে যায় কিন্তু হয়তো বা আপনাদের ক্ষেত্রে ভালো লাগতেছে, আবার অনেক ক্ষেত্রে খারাপ লাগতে পারে যে কোনটার মধ্যে কোনটা চলে গেলাম। আবার যখন ওইটা থেকে ফেরত এসে আবার আগেরটা যখন আসবো তখন ডিলিট করতে একটু কষ্ট হয়ে যায় না? তারপর আমি চেষ্টা করি যাতে মনে করেন একদম টপিক থেকে বেরোয় বেশি মাইক্রো মলিকুলার লেভেলে চলে না যায়। তাই এটা অনেক ইম্পর্টেন্ট। যখন ইনফরমেশন খুব বেশি থাকবে, যখন সেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখন আপনি ডেলিভারি দিতে পারবেন না। আপনার সামনে যখন একটা পেশেন্ট আসবে, আপনার তখন ওলট পালট লাগবে, কোনটা রেখে কোনটা করবেন, আপনি কনফিডেন্স পাবেন না একটা কাজ করার। সে কারণে আমার একদম, যেহেতু মনে করেন আমাদের কোর্সগুলো শর্ট, 5 বছর 6 বছর 10 বছর না, যেমন আমাদের 5 বছর পড়তে হয়, তারপর আবার 1 বছর ইন্টার্নি করতে হয়, তারপর আবার প্র্যাকটিস করতে হয়, দীর্ঘদিন একই জিনিস ওই দেখতে দেখতে। হ্যাঁ, তাইলে তারপর আবার আমরা কীরকম পড়াশোনা করতাম, আমরা আপনার মনে করেন সারাদিন সারা রাতি পড়াশোনা করতাম, স্বপ্নের মধ্যেও পড়তাম। ওই স্বপ্নের ভিতরে দেখতাম যে স্যার ফেল করাই দিচ্ছে, এগুলো আবিজাবি দেখতাম। আবার দেখতাম যে একটা পারা জিনিস ভুল করে রেখে আসছি। পরে আবার এরকম হয়েছে, পরীক্ষার আগের রাতে মাঝে মাঝে মনে করেন রাত 2টা 3টা বাজে, 2টা পর্যন্ত পড়ছি, 4টা বাজে একটু ঘুমাইতে হবে না, হুট করে মাথার মধ্যে তো একটা কোশ্চেন ঘুরতেছে, আবার একটা কোশ্চেন আসলো, এটার জন্য কি ভুলে গেছে, মনে আসতেছে না, সাথে সাথে আবার লাইট জ্বালায় বই বের করে দেখতাম। তাই এটা কিন্তু একটা পেইনফুল একটা বিষয়, তাই না? এতটা এরকম স্ট্রেসের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারপরে মনে করেন আমরা একটা পর্যায়ে আসছি। এখন আপনারা তো আসলে ওটা নিতেও পারবেন না, ওরকম সময় নাই। সে কারণে আমাদের ইনফরমেশন যত কম জানা যায়, কিন্তু কার্যকরী ইনফরমেশন বেশি জানলে আপনারা ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেম মোটা। হ্যাঁ, ও আচ্ছা, ভুল করলাম। দেখেন লিভার, এর কাজটা কি? কেন শেষ করি নেই? আচ্ছা ঠিক আছে। অ্যানাল ক্যানেলের কাজটা আসলে কি? অ্যানাল ক্যানেলে দেখবেন 3টা স্ফিংটার আছে। ওই যে আমরা পাইলস হয় বলি না, ওই স্ফিংটার যখন ঘা হয়ে যায় তখন সেটা পাইলস হয়।
হ্যামোরয়েড যেটাকে আমরা বলি। এছাড়া অ্যানাল ক্যানেলের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা কি, অ্যানাল ক্যানেলসেও কিন্তু কোনো ধরনের এনজাইম রিলিজ হয় না, কোনো কিছু এখান থেকে, যেমন মুখ দিয়ে রিলিজ হয়েছিল, আমার আপার জিআইডিতে রিলিজ হয়েছিল, আমার স্টোমাকে রিলিজ হয়েছিল, অ্যানাল ক্যানেলে কোনো ধরনের এনজাইম আসবে না। কিন্তু অ্যানাল ক্যানেল কী করে, অ্যানাল ক্যানেলের যে মাসেল লেয়ারটা থাকে খুব স্ট্রং মাসেল লেয়ার, কারণ ওইটার মাধ্যমে তো ডেফিকেশন রিফ্লেক্সটা চাপ দিতে হবে, চাপ দিয়ে পায়খানা তো বের করে দিতে হবে, তাই না? এই একটা ফাংশন। 2 নাম্বারটা এখান থেকে পানি শোষণ হয়, কারণ যদি ওইখানে বারবার পানি এসে থাকতো থকথকে হয়ে যেত না, সমস্যা হয়ে যেত। যেমন একটা জিনিস, আপনারা একটা সিরাপ সব থেকে বেশি ইউজ করেন অ্যাভোলাক, কষা হইলে দিনা আমরা, কারণ এটার আসলে কাজটা কি, এটা আসলে কাজটা কি, ভিতরে তো মনে করেন পানি পুনি নাই, কিন্তু অ্যাভোলাকে যে ল্যাকটুলোজ ইউজ করা হয়, এই যে একটা উপাদান ইউজ করা, এই উপাদানের কাজটা হচ্ছে কি পানি টান দেওয়া। তখন কি হবে, এটা যখন আমরা খাবো, এটা যখন ওই পর্যন্ত যাবে, যায় কি করবে, আশেপাশ থেকে পানি দিবে টান, পানি যেই টান দিবে তাহলে এই যে শক্ত যে পায়খানাটা ছিল কিছু পানি পাচ্ছে, পানি পেয়ে একটু নরম হবে। আর আমাদের জানি কি, পানি পায়ে বা কোনো কিছু ভারী হয়ে যায়, নিচের দিকে আমাদের গ্র্যাভিটেশনাল যে ফোর্স ওইটা বাড়ে, ওইটার কারণে পায়খানা ইজিলি হয়ে যায়। বুঝতে পারছেন? কিন্তু এটা আবার খারাপ হতে পারে যদি আমাদের ইন্টেস্টিনাল কোনো অবস্ট্রাকশন থাকে, ভিতরে মনে করেন কোনো জায়গায় নাড়ি গেছে পেঁচায়, এখন আপনি খাইতেছেন, তাহলে ক্ষতি হয়ে যাবে না বেশি? পানি আসলো চাপ দিচ্ছে, বেরোতে পারতেছে না, ওই পেট মেট ব্যথাটা তাকে অবস্থা খারাপ। এই কারণে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে, যেমন যে বয়েল সাউন্ড দেখি, স্টেথোস্কোপ দিয়ে দেখি পেটের মধ্যে বুটবুট আওয়াজ হচ্ছে কিনা। বুটবুট আওয়াজ হওয়া মানে কি লাইন ক্লিয়ার আছে, বা মনে করেন চলাফেরা করতেছে, তাই না? সমস্যা বলতে কি, ওই যে মানে এটি তো একটা ম্যাল প্র্যাকটিসের পর্যায়ে পড়ে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওই যে 200 লোক, তার মধ্যে 3জন 4জনের প্রবলেম হবে, তার তো বিপদ হয়ে যায়, সে তো পরে হসপিটাল যায়। হ্যাঁ, এখন নর্মালি আমরা অ্যাবোলাকে দিই, বিশেষ করে সিজারিয়ান সেকশনের পেশেন্ট যেগুলো হয় তাদের ক্ষেত্রে অ্যাবোলাকে আমরা বেশি দিই, বা কোনো সার্জিক্যাল পেশেন্টগুলো তাদের ক্ষেত্রেও আমরা দিই। নর্মাল পেশেন্ট আসলে তাদের ক্ষেত্রেও দিই, যে সে অনেক স্ট্রেসের মধ্যে ছিল, দৌড়াদৌড়ি করছে, পানি পুনি কম খাইছে, সে কারণে সমস্যাটা হয়েছিল, সময় মতো সে পায়খানা করতে পারেনি। এই আরও তো আমরা যে গ্লিসাইন সাপোজিটরি দিয়ে, যাই হোক, এটা আমরা আপনাদের যে কনস্টিপেশন যখন করাবো তখন দেখাবো যে কোনটা কখন কতটুকু দিব। আমরা সাপোজিটরি দিই, তাই না? সাপোজিটরি সব থেকে সেফ কেন, এটা বাহ্যিকভাবে দিলাম, ওইটার সাথে একটু পানিতে ভিজা যখন 4-5টা সাপোজিটরি একবারে দিয়ে দিব, ওইটা সুন্দর করে পায়খানাটা ক্লিয়ার করে অ্যানাল ক্যানাল থেকে বের করে নিয়ে আসে। এই আচ্ছা, ও আচ্ছা, শেষ করি। হ্যাঁ, ইলিয়াম স্টিয়াম, এটা তো ইয়াতে, হ্যাঁ, অ্যানাল ক্যানেলের পার্ট না, স্ফিংটার বলছি আমি। মানে এক কথায় বলতে গেলে অ্যানাল ক্যানেলে যে মুখটা আছে না, মুখটা যদি, এখন আপনারা কেমনে দেখবেন, যাই হোক ইউটিউব থেকে দেখে নেন, নিজেরটা তো দেখা যায় না, তাই না? দেখবেন যে ওইখানে 3টা এরকম মানে কি থাকে, 3টা মুখ থাকে। তো ওইখানে যখন ঘাটা হয় বা কোনো সমস্যা হয়, তখনই আর কি যেটাকে আমরা হ্যামোরয়েড বলি বা পাইলস বলি। হ্যাঁ, এই এখন এটা ইম্পর্টেন্ট কেন, পাইলস যখন করাবো তখন আমি আপনাদেরকে বলবো যে এগুলো আবার ডিগ্রি আছে। হ্যাঁ, ফিস্টুলা 2টা আছে, একটা হলো সাইনাস আর একটা হলো ফিস্টুলা। সাইনাস হচ্ছে ব্লাইন্ড ইন্ডিং ট্র্যাক্ট, মনে করেন ধরেন স্কিন লেয়ার বা কোনো একটা লেয়ার, নিচে আরেকটা ইয়ে আছে, এখন এইখান থেকে একটা কিছু এসে এরকমভাবে আসলো, ব্লাইন্ড ইন্ডিং না, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু ইন্ড হয়েছে, তাই না? এর সাথে কি মিলে নাই, কিন্তু বাদ আছে। এটাকে বলে সাইনাস, বলে না যে আমাদের সাইনাসের প্রবলেম, মানে এটা একটা গহ্বর ক্রিয়েট হয়েছে। কিছু আছে নর্মাল সাইনাস, ক্যাভার্নাস সাইনাস, আমাদের এই যে সাইনাসগুলো আছে এগুলো হচ্ছে নর্মাল। আবার ইয়েতে আমার কক্সিসে সাইনাস আছে, এগুলো সবই নর্মাল। আবার অ্যাব নর্মাল কিছু সাইনাস হয়, যখন ইনফেকশন হয়ে কোনো জায়গায় ঢুকে গেল সেটা হয়। আর আরেকটা হচ্ছে ফিস্টুলা মানে কি, পুরোটা ভেদ করে এই সারফেসে এক হয়ে গেছে। বুঝতে পারছেন? জিনিসটা তো ফ্লুইড এসে এখানে থাকতো, তাই না? এই যে অ্যানাল ফিস্টুলা বলে না, অ্যানাল ফিস্টুলাতে কি হয়, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, ধরেন মনে করেন প্রস্রাবের রাস্তায় এরকম কোনো একটা ইউটের ভেজাইনাল কোনো একটা ফিস্টুলা হয়ে গেছে, এখন কী হবে, পায়খানা যায় প্রস্রাবের রাস্তাতে বেরোচ্ছে। এখন জিনিসগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বানাইছিল, প্রস্রাবের রাস্তাটা এমনভাবে বানানো হয়েছে, দেখবেন আপনি যে পাবলিক টয়লেটে গেছেন কখনো,
পাবলিক টয়লেটে যে বিশেষ করে যে সিমেন্টের যেই টয়লেটগুলো থাকে, প্রস্রাব করতে করতে একদম মনে হয় ক্ষয় বানায় ফেলেছে না, এরকম মনে হয় না? আমাদের প্রচুর এই যে ইয়া থাকে আর কি, মানে ইউরিক অ্যাসিড ট্যাসিড থাকে, তো অনেক কিছু থাকে, একদম ক্ষয় বানায় ফেলে। তা আমাদের ওই প্রস্রাবের নালীটা তৈরি করা সেভাবে যে ওইরকম বারবার ওই রকম জিনিস গেলেও আমাদের কিন্তু সমস্যা হয় না, কারণ ওইরকম ওই ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকে না। কিন্তু যদি কোনো অবস্থায় পায়খানার রাস্তার থেকে প্রস্রাবের রাস্তায় এই যে দুইটার মধ্যে যে আলাদা দুটো রাস্তা ছিল, কোনো কারণে এরকম ফাঁকা হয়ে গেল, এখান দিয়ে পায়খানা আসতেছে প্রস্রাবের রাস্তায়, প্রস্রাবের আসতে পায়খানার রাস্তায়, তখন কী হবে? তখন প্রস্রাব পায়খানা মিলে ওইখানে আসেন কেন, মনে করেন ওইখানে ব্যাকটেরিয়া হবে না, আমার যে লাইনিং এপিথেলিয়াম ছিল, প্রস্রাবের রাস্তায় যে লাইনিং এপিথেলিয়াম ছিল, কাভারিংটা ছিল, ওটা ক্ষয়প্রাপ্ত হবে। তখন প্রস্রাব করলে জ্বলবে, একে তো জ্বলবে, দ্বিতীয়ত ব্যাকটেরিয়া গ্রো করে আরও ক্ষতিগ্রস্ত করবে। তারপর আবার প্রস্রাব করতে গেলে পায়খানার গন্ধ আসবে, এরকম আসে আমাদের গণস্বাস্থ্যে প্রায়ই আসে। ফিস্টুলা পরে রিপেয়ার করতে হয়, যাই হোক, তাহলে ঝামেলা না? ফিস্টুলা, এটারই ফিস্টুলা বলে, বুঝছেন? ফিস্টুলা কোনটা? যখন ফিউজ হয়ে যায়, দুইটা এক হয়ে যায়, এই দুইটা এক হয়ে যায় সহজ ভাষায় বলতে গেলে। আর সাইনাস মানে তো বুঝলেন এক হবে না, একটা ইয়া থাকবে, কিন্তু গহ্বর হয়ে গেছে এই। আচ্ছা, তারপর কী জানো? লিভার না, লিভার পড়াই নেই। দেখেন লিভারে কী আছে, লিভারের কাজটা বেশি কিছু না, বেশি কিছু না, অনেক কাজই, অনেক কিছুই কাজ। কারণ কি মনে করেন, লিভার যদি মনে করেন নষ্ট হয়, এখন লিভার খুব ইন্টারেস্টিং একটা বিষয়। লিভার অল্প একটু ড্যামেজ হলে আমাদের শরীরে কোনো ইফেক্ট পায় না, বাকি অংশ দিয়ে চলে যায়। লিভারের গুরুত্বপূর্ণ দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করা, আর গ্লুকোনিওজেনেসিস মানে সঞ্চয় রাখা। মানে আমার শরীরে যখন এক্সট্রা যে গ্লুকোজ উৎপন্ন হয় না, শরীরে যে ডায়াবেটিস কমানোর জন্য কী হয়, আমাদের ইনসুলিন কাজ করে। আবার যদি এক্সট্রা গ্লুকোজ থাকে, সেক্ষেত্রে লিভারেও কিছুটা সঞ্চিত থাকে, লিভারও আমাদের হেল্প করে। লিভার যদি সুস্থ থাকে, দেখবেন যে আমরা 2-3 কেজি মিষ্টি খেয়ে ফেললেও অনেক মানুষের কিছু হয় না, ওই যে কিছু সময়ের জন্য ওই গ্লুকোজটা লিভার সঞ্চিত থাকে। আবার যখন আমার শরীরে প্রয়োজন, লিভার ওই গ্লুকোজটা ছেড়ে দেয়, শরীর এখান থেকে শক্তি নেয়, বুঝতে পারছেন? এটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন। আরেকটা ফাংশনটা কি, লিভারের পল, এই যে গল ব্লাডার থাকে লিভারের নিচে, ধরেন এই যে তো লিভারটা, তাই না? এইখানে থাকে গল ব্লাডারটা না, এই গল ব্লাডার থেকে বাইল সল্ট ক্ষরণ হয়। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এই যে আমাদের স্মল ইন্টেস্টাইন, আপার জিআইটি যে বললাম না, চিকুন নাড়ি ভুঁড়ি, ওই চিকুন নাড়ি ভুঁড়ির মধ্যে যে ফ্যাট থাকে না, চর্বি থাকে না, ওইটারে পরিপাকে হেল্প করে। এখান থেকে একটা ইয়া আছে, আপনার নালিকা আছে, তার মধ্যে ওইখানে আবার আসে, ওইটার পরিপাকে হেল্প করে। সে কারণে দেখবেন যদি কারো জন্ডিস হয় বা লিভার স্টোন হয়, মানে গল ব্লাডার স্টোন যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে এনাফ পর্যাপ্ত পরিমাণ বাইল সল্ট আসতে পারতেছে না, সে কারণে ওই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা কী বলি যে আপনারা চর্বি জাতীয় খাবার কম খাবেন। হেপাটাইটিস হলে এটা আমরা কিন্তু বলি দুধ খাওয়া যাবে না, মাখন খাওয়া যাবে না, ঘি খাওয়া যাবে না। কারণ কি? কারণ হজম হবে না, না হয় কী হবে, ওই জিনিসটা শোষণ হয়ে যেহেতু ভাঙতে পারতেছে না, আমার শরীর কি যে হলুদ হয়ে যায় না, বেশি ঝামেলা হয়ে যায় না, এই সমস্যাগুলো তৈরি হবে। তাহলে হ্যাঁ, লিভার ফ্যাট, লিভার মানে সহজ ভাষায় দেখেন, এই লিভারটা তো এটা সুস্থ, তাই না? এখানে আমার ফ্যাট থাকার কথা ছিল, ফ্যাট থাকার কথা ছিল না। কিন্তু যদি মনে করেন আমাদের অপরিকল্পিত জীবনযাপন হয়, যে আমরা ভাত খাইলাম দুপুরে, খাইয়েই ঘুমাই গেলাম, ওইরকম শারীরিক কোনো পরিশ্রম করলাম না, আবার বেশি স্ট্রেসে থাকলাম, আবার ছেলেদের ক্ষেত্রে যারা যে অ্যালকোহল নেয়, মদ খায়, এরকম যে সমস্যাগুলো যাদের হয়, মদ খেলে কিন্তু প্রচুর সমস্যা হয়। তো এই যে যখন সমস্যাগুলো হয়, তখন আমাদের এই লিভার ভিতরে প্লাস বাহিরে দুইভাবেই চর্বি জমতে থাকে, সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। এটার বিভিন্ন ধরনের স্টেজ আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম বলি না। গ্রেড 1 মানে কি, যে মাত্র জমছে, একটু বেশি বেশি পরিশ্রম করবেন, লিভারের চর্বি কমানোর ওষুধ আছে, খাবেন, একলা এটা কেটে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করেন গ্রেড 2-তে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা, আমরা আর একটু কেয়ারফুলি। গ্রেড 3-তে গেলে তখন তো ঝামেলাই, তাই না? তখন লিভার অনেক ভালো ভালো ফাংশন যেগুলো দিত, সেগুলো কাজ করবে না। এবার প্যানক্রিয়াস কি? প্যানক্রিয়াসে একই, প্যানক্রিয়াসে ওই যে ইনসুলিন উৎপন্ন হয়, ইনসুলিন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। আবার গ্লুকোজটাকে শরীরের সেলের মধ্যে, মানে একে বিষয়টা কি, নিয়ন্ত্রণটা আসলে কীভাবে রাখতেছে, গ্লুকোজটা তো আমার সেলে ঢুকাইতে হবে, কোষে ঢুকাইতে হবে, তাইলে তো আমি শক্তিটা পাবো, তাই না? ওই কোষের গেট খুলে ঢুকানোর জন্য যাবতীয় কাজটা করেই হচ্ছে আমার এই ইনসুলিন। আর ইনসুলিনটা রিলিজ করে কে? প্যানক্রিয়াস। ইনসুলিন রিলিজ করে, ইনসুলিনের মাধ্যমে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।
এই আপনাদের ফুল বেসিকে লিভারের অনেকগুলো কাজ করতেছে, বাইল, মানে এক কথা যদি সহজ ভাষায় বলতে গেলে ফ্যাট, মানে ফ্যাট পরিপাক করতেছে, তারপর গ্লুকোজ সঞ্চয় রাখতেছে, প্রয়োজনের সময় আবার গ্লুকোজ দিতে পারতেছে। কারে কে ফোন দেয়? আচ্ছা ঠিক আছে, এই মোটামুটি আপনাদের আজকে ছিল স্কেলেটাল সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা। তো সবাই বুঝছেন তো না? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কিছু বাদ আছে কি না দেখে? মন নাই, বাদ নাই, সবই তো বলবো। এখন এই যে আলোচনাটা করলাম এটা হচ্ছে মানে আপনাদের সহজ বোধের জন্য, বুঝছেন? এর মধ্যে অনেক মাইক্রোমলিকুলার লেভেল আলোচনা আসছে, কিন্তু ওগুলো আপনার মাথায় থাকবে না, মনেও থাকবে না। হ্যাঁ, আর আমরা দিয়ে করে দিব, সব কিছু হায়ার নোট করে দিব। কারণ মনে করেন এমন কিছু আপনাদের যদি শেখাই যেটা আপনাদের আসলে আপনারা কাজে লাগাইতে পারলেন না, যে পদ্ধতি যে টেকনিক শেখালাম কাজে লাগলো না, তাহলে তো আর কাজ দিবে না, তাই না? এই ওকে, আগামী দিন আপনাদের রেসপিরেটরি সিস্টেম আর কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো। সব থেকে ইম্পর্টেন্ট যে দুটা সিস্টেম আমাদের, ওই যে খাঁচার ভিতর অচিন পাখি যে দুইটা, ওইগুলাই শেখাবো আগামী ইয়েতে। হ্যাঁ, ক্লাসে অবশ্যই আসবেন সবাই, মিস করবেন না। অনেক সুন্দর করে আলোচনা হবে, কী করে রক্ত চলে, কী করে আমাদের অক্সিজেন আসে। আচ্ছা ঠিক আছে।